তো আজকে চলে এসেছি তোমাদের যে উপপাদ্য আছে তার মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট কিছু উপপাদ্য আছে তার মধ্যে প্রথম উপপাদ্যটা চলে এসেছি। কি বলেছে উপপাদ্যটা দেখা যাক। বলেছে উপপাদ্যটা, প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা কিন্তু আমাদের প্রশ্ন বলে দিয়েছে। তো তোমরা ম্যাক্সিমাম যখন উপপাদ্য করো তোমরা কি করো, মুখস্থ করে নাও। তো আজকে তোমাদের আমি একটা এমন টেকনিক দেখাবো যেখানে কিন্তু তোমাদের মুখস্থ হতে লাগবে না, শুধুমাত্র কিছু কিছু তোমাদের প্রপার্টিস মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা উপপাদ্যটা করে আসতে পারবে, মুখস্থ করার দরকার নেই। তো ফার্স্ট শুরু করা যাক। তো উপপাদ্য করার সময় তোমাদের মাথায় রাখতে হবে যে উপপাদ্যটা আমরা কি করবো, কিছু পার্টে পার্টে ভাগ করে নেবো। ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা বলে দেবে সেইটা আমরা লিখবো হচ্ছে গিয়ে একটা হেডিং দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি যেহেতু কোশ্চেনটা লিখে ফেলেছি তাই আমি আর আলাদা করে লিখছি না। যে কোশ্চেনটা যেটা আমাদের দেবে সেটা আমরা সাধারণ নির্বাচন বলে লিখবো। প্রথম পয়েন্ট, সাধারণ নির্বাচন বলে যেটা আমাদের পরীক্ষায় কোশ্চেন দেওয়া থাকবে পুরো পার্ট ওয়াইজ লিখে দেবো আমরা, ঠিক আছে। তোমাদের পরীক্ষার সময় যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটা কি করবে, ফার্স্ট কালো কালিতে সাধারণ নির্বাচন লিখবে, লিখে কোলন দিয়ে পুরো যেটা কোশ্চেন থাকবে একদম সেটা কি করবে, সাধারণ নির্বাচনের পর এখানে লিখে দেবে। যেহেতু কোশ্চেনটা আমি টুকে ফেলেছি তাই কিন্তু আর লিখছি না। তারপরে সাধারণ নির্বাচন লেখার পর আমরা ফার্স্ট, তারপরে সেকেন্ড কি করবো, আমরা চিত্র লিখবো, ঠিক আছে। মানে চিত্র লিখবো না, চিত্রটা আঁকবো, সেটা হচ্ছে গিয়ে চিত্র। এবার চিত্র অনেকে কি করে, মুখস্থ করে নেয়। চিত্র আমাদের মুখস্থ করতে লাগে না। দেখো আমাদের কিন্তু যেটা কোশ্চেনে বলে দিচ্ছে সেটাই আমরা আঁকবো। কি বলেছে, একটি বৃত্ত, তাহলে ফার্স্ট কি হবে, একটা গোল বৃত্ত এঁকে নেবো। এবং কি বলেছে, ওই বৃত্তে একটি বৃত্তচাপ। আচ্ছা বৃত্তচাপ কোনগুলোকে বলে, আমরা কম্পাসে যখন আমরা এরকম বা এরকম বা এরকম ভাবে যখন আমরা কোনো একটা তোমার হচ্ছে দাগ কাটি সেটাকে কি বলে, বৃত্তচাপ। মানে একটা কম্পাস নিয়ে কি করলাম, এরকম একটা চাপ কেটে দিলাম, সেটাকে বলে বৃত্তচাপ। তাহলে দেখো এই একটা বৃত্ত, তার কেন্দ্র নিশ্চয়ই এটা, তাহলে এইখান থেকে এটাকে আমি কি বলতে পারি, বৃত্তচাপ। এবার একটা বৃত্তচাপ নিয়ে কি করতে বলেছে আমাকে, তার কেন্দ্রস্থ কোণ আঁকতে বলেছে। কেন্দ্রস্থ কোণ মানে কি, ধরো না এই একটা বৃত্ত, যদি আমি কোনো বৃত্তচাপ থেকে কেন্দ্রে কোনো কোণ টানি তাহলে সেটাকে কি বলবো আমি, কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কাকে বলে সেটা বুঝে নাও। ধরো নাও আমি একটা বৃত্তচাপ থেকে বৃত্তের কেন্দ্রে বাদ দিয়ে আর কোথাও বৃত্তের আমি কি করলাম, মানে বৃত্তের পরিধিতে অন্য কোনো জায়গায় একটা আমি কোণ আঁকলাম, ধরো না এরকম বা এরকম, ঠিক আছে। কেন্দ্র বাদ দিয়ে যদি বৃত্তের পরিধিতে আর কোথাও আমরা চাপ কাটি তাহলে সেটা কি বলা হয়, বৃত্তস্থ কোণ। তাহলে আমাকে কি বলেছে, যে একটা বৃত্তের একটি বৃত্তচাপ, তার বৃত্তচাপটা নিয়ে নাও, নাম দিয়ে দাও এ, নাম দিয়ে দাও বি। আচ্ছা বৃত্তচাপের ক্ষেত্রে কি হয়, তিনটে নাম দিতে হয়, তাহলে নাম দিয়ে এ বি আর মাঝখানে একটা পি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এ পি বি একটা বৃত্তচাপ, তার সম্মুখ কেন্দ্রস্থ কোণ, তাহলে তার সামনে একটা কেন্দ্রস্থ কোণ, নাম দিয়ে দাও, নাম দিয়ে দাও ও, ঠিক আছে। তাহলে এ ও বি হচ্ছে কি আমার কেন্দ্রস্থ কোণ। এবং বলেছে এই চাপের দ্বারাই, মানে এই সেম চাপটার দ্বারাই একটা বৃত্তস্থ কোণ রাখতে বলেছে, বৃত্তস্থ কোণ রেখে দাও, ওকে। তাহলে দেখো যেটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে সেটাই আমরা কি করলাম, ছবি আঁকলাম, ঠিক আছে। তাহলে বলেছে একটা বৃত্ত আঁকতে, বৃত্ত আঁকলাম। যদিও বৃত্তটা আমার সুন্দর হয়নি যেহেতু আমি হাতে আঁকছি, ঠিক আছে। তোমরা আশা করি কম্পাসে আঁকবে এবং সুন্দর করে গোল আঁকবে। তো একটা বৃত্ত আঁকবো, বৃত্ত থেকে কি করবো, একটা বৃত্তচাপ নেব এবং সেই বৃত্তচাপের সামনে একটা কেন্দ্রস্থ কোণ আঁকবো এবং কি করবো, একটা বৃত্তস্থ কোণ আঁকবো। তোমরা যখন তোমরা করবে তখন কি করবে, স্কেল দিয়ে টানবে, ঠিক আছে। স্কেল দিয়ে টানলে কি হবে, দাগটা সোজা হবে। আমার একটু বেঁকে গেছে। তাহলে এটা হচ্ছে কি আমার সেকেন্ড স্টেপ, ফার্স্ট সাধারণ নির্বাচন, তারপরে চিত্ত। তারপরে তৃতীয় নম্বর স্টেপে আমরা কি করব, বিশেষ নির্বাচন লিখবো। কি লিখবো, বিশেষ নির্বাচন। এবার এই বিশেষ নির্বাচনে কিন্তু তোমাদের কিছু আলাদা করে লেখার দরকার নেই, যেটা এইখানে কোশ্চেনে দেওয়া আছে সেটা এখানে লিখবো আমরা। শুধুমাত্র তফাৎ একটাই হবে, এইখানে দেখো ভাষা দিয়ে দেওয়া আছে, এখানে আমরা নাম দিয়ে দেবো। কি বলেছে, কোনো একটি বৃত্ত। আচ্ছা এখানে ফার্স্ট যে প্রমাণ করো যে এটা লেখার দরকার নেই, ঠিক আছে, এটা লিখবো না। তারপর দেখো কি বলেছে, কোনো একটা বৃত্ত, তো বৃত্তর একটা নাম আছে, কি আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তো লিখে দাও ও কেন্দ্রীয় একটি বৃত্তের কি বলেছে, একটি বৃত্তচাপ। আচ্ছা বৃত্তচাপের নাম আছে, কি নাম, এপিবি। ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তের, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা, ওকে। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা
গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো, আচ্ছা কেন্দ্রস্থ কোণটার নাম কি, এ ও পি, তাই তো, এ ও বি, সরি, কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি এবং ওই চাপ দ্বারাই গঠিত, এবং এ পি বি, এ পি বি চাপ দ্বারাই গঠিত বৃত্তস্থ কোণ হলো, বৃত্তস্থ কোণের নাম কি দিয়েছি, এ পি বি, আচ্ছা এটা নাম দিয়ে দাও সি, এ সি বি হলো। তাহলে দেখো যেটা আমাকে কোশ্চেনে বলেছে সেটাই কিন্তু আমরা লিখলাম শুধুমাত্র ভাষা দিয়ে। ও কেন্দ্রীয় একটি বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো এ ও বি এবং এপিবি চাপ দ্বারাই গঠিত, এপিবি চাপ দ্বারাই গঠিত বৃত্তস্থ কোণ হলো গিয়ে এসিবি। এবার দেখো একটুখানি লিখিনি, কি লিখিনি, যে বৃত্তস্থ কোণটা হচ্ছে কি তার দ্বিগুণ, তাই তো। আমাকে দেখো এটা কিন্তু কি করতে বলেছে, প্রমাণ করতে বলেছে যে আমার যে এই কেন্দ্রস্থ কোণটা আছে না, এই কোণটা, এই কোণটা, এই যে উপরে যে বৃত্তস্থ কোণ আছে তার এই কোণটার থেকে এটা দ্বিগুণ, মানে যদি এটা যদি তোমার 10 ডিগ্রি হয় তাহলে এটা 20 ডিগ্রি হবে, এটা যদি তোমার 100 ডিগ্রি হয় তাহলে এটা হবে কি আমার 200 ডিগ্রি, মানে এরকম ব্যাপার। তো আমাকে এটা প্রমাণ করতে বলেছে, তো যেইটুকুনি প্রমাণ করতে বলবে সেটা কিন্তু আমরা বিশেষ নির্বাচনে লিখবো না, সেটা হচ্ছে গিয়ে একটা আলাদা পয়েন্টে লিখবো, সেটা কি, তার নাম হচ্ছে গিয়ে প্রামাণ্য বিষয়। তো নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে প্রামাণ্য বিষয়। এবার মাথায় রাখবে ফার্স্ট হচ্ছে কি এটা সাধারণ নির্বাচন, সেকেন্ড আমাদের চিত্ত, থার্ড হচ্ছে কি বিশেষ নির্বাচন, তারপরে কিন্তু আসে আমাদের প্রামাণ্য বিষয়। যেহেতু বোর্ডে জায়গা নেই তাই আমি সাইডে লিখছি, ঠিক আছে। তো প্রামাণ্য বিষয়ে তোমরা কি লিখবে, প্রামাণ্য বিষয়ে লিখবে হচ্ছে গিয়ে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে আমাদের, দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এই যে কোণটা আছে না, এই কোণটা হচ্ছে কি এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটার নাম কি, কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল টু, বৃত্তস্থ কোণের নাম কি, বৃত্তস্থ কোণ এ সি বি, এটা কি তার দ্বিগুণ হবে, তাই তো। তাহলে কেন্দ্রস্থ কোণ এ ও বি হচ্ছে কি বৃত্তস্থ কোণ এ সি বি এর দ্বিগুণ, তাই তো। তো এর সঙ্গে 2 গুণ করে দিলাম, তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তো যেটা প্রমাণ করতে হয় সেটা আমরা কোথায় লিখি, প্রামাণ্য বিষয়। তাহলে দেখো সাধারণ নির্বাচন, চিত্ত, বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয়, এই কটা হয়ে গেল। তারপরে আমাদের করতে লাগে প্রমাণ। কিন্তু দেখো প্রমাণ করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে আমরা কি প্রমাণটা করতে পারবো ইজিলি, এই যে আমার কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই যে প্রমাণটা চেয়েছে আমি কি ইজিলি করতে পারবো, করতে পারবো না। কেন, মাথায় রাখবে যে কোনো উপপাদ্য আমরা প্রমাণ করতে পারি যদি সেখানে দুটো ত্রিভুজ থাকে, কিছু কিছু ক্ষেত্রে বাদে আমাদের যদি দুটো ত্রিভুজ থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি প্রমাণ করতে পারি। এবার দেখো এখানে কিন্তু কোনো ত্রিভুজ নেই, দেখো এটা দেখে মনে হবে এটা ত্রিভুজ, কিন্তু ত্রিভুজ না, দেখো ভালো করে দেখো, যদি ছবিটা আমি বাইরে আঁকি তাহলে কিন্তু এটা এরকম, ঠিক আছে। ত্রিভুজে কিন্তু সমান্তরাল একটা বাহু থাকে, তাহলে কিন্তু সমান্তরাল বাহু নয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কিন্তু ত্রিভুজ নয়। এবার যদি এই সি বিন্দু দিয়ে আমি যদি এই ও বিন্দুতে একটা যদি সরল রেখা টেনে দিই, ঠিক আছে, এবং কেন্দ্রটাকে বর্ধিত করে দিই, তাহলে কি হচ্ছে দেখো এইখানে এ ও সি আর বি ও সি দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে যদি কোনো আমরা উপপাদ্য প্রমাণ করতে বলে আর যদি আমরা দুটো ত্রিভুজ এঁকে নিই তাহলে কি হবে, সেই উপপাদ্যটা আমার ইজিলি প্রমাণ হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে, এখানে একটা অঙ্কন করতে হবে। তাহলে এখানে লিখে নিই আমি, নেক্সট পয়েন্ট আমার অঙ্কন। আর অঙ্কনে কি লিখবো, যে সি বিন্দু দিয়ে, সি বিন্দু ও ও বিন্দু যোগ করলাম এবং আর কি করলাম, এটাকে একটু বাড়িয়ে দিলাম, মানে বাড়ানোটাকে কি বলে, বর্ধিত করা, এবং
ডি পর্যন্ত বর্ধিত করলাম। বুঝা গেল? কি বললাম তাহলে? সি বিন্দু ও ও বিন্দু যোগ করলাম এবং ডি পর্যন্ত বর্ধিত করলাম। দেখো এবার আমরা বর্ধিত কেন করলাম? দুটো ত্রিভুজ পাওয়ার জন্য। তো দুটো ত্রিভুজ পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু ইজিলি এটাকে প্রমাণ করতে পারবো। এবার নেক্সট স্টেপ হচ্ছে কি আমাদের প্রমাণ। কিন্তু প্রমাণ করার আগে তোমাদের আমি দুটো প্রপার্টিজ ভালো করে বোঝাবো, ঠিক আছে? এটা বুঝে নাও। আশা করি তোমরা জানো, তবুও আমি তোমাদের একটু মনে করে দিচ্ছি। কি কি সেই প্রপার্টিজ দুটো? সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট, একটা ত্রিভুজ যেটা কিনা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? যে এই দুটো বাহু যদি সমান হয় আর এই বাহুটা তোমার যদি অসমান হয়, ঠিক আছে, তাহলে কি হয়? এই সমান দুটো বাহু না এই অসমান বাহুর সঙ্গে সেম কোণ তৈরি করে। মানে কি বলতে চাইছি? যদি এই বাহুটার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় আর এই বাহুটার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় আর নিচের বাহুটা তোমার দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে কি হবে? এই 5 সেন্টিমিটার দুটো বাহু 4 সেন্টিমিটার সঙ্গে ধরো নাও এটা যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটাও 30 ডিগ্রি কোণই তৈরি করবে। সেম ভাবে আবার বলি, ধরো নাও এটা তোমার হচ্ছে গিয়ে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, তাহলে এটা তোমার যদি 5 সেন্টিমিটার হয়, যদি এইখানে থিটা কোণ তৈরি হয়, তাহলে এখানে কত কোণ তৈরি হবে? থিটা কোণই তৈরি হবে। তাহলে এটা হচ্ছে গিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের একটা প্রপার্টিস। তাহলে আশা করি তোমরা এটা জানো, তাও বলে দিলাম যে সমান দুটো বাহু অসমান বাহুর সঙ্গে সমান কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে গিয়ে সমদ্বিবাহু ত্রিভুজের একটা তোমার হচ্ছে গিয়ে প্রপার্টিস। নেক্সট কি? ধরো নাও একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজের আমরা জানি হচ্ছে গিয়ে তিনটে কোণ থাকে। এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, যেগুলোকে বলা যাচ্ছে গিয়ে অন্তস্থ কোণ। এছাড়াও ত্রিভুজের আরো কিছু কোণ থাকে, সেগুলো কি বলা হয়? বহিস্থ কোণ বলা হয়। মানে ধরো নাও যদি এই বাহুটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, তাহলে কি হয়? এখানে একটা বহিস্থ কোণ তৈরি হবে। সেম ভাবে এখানে বাড়িয়ে দিলে এখানে তৈরি হবে, এটা বাড়িয়ে দিলে এখানে তৈরি হবে, তাই তো? তো এই যে বহিস্থ কোণটা যে আছে না, এই যে বহিস্থ কোণ, এটার নাম দিয়েছি আমি অ্যালফা, ঠিক আছে? এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তাহলে এই যে অ্যালফার যে মানটা আছে না, এই অ্যালফার মানটা কি হবে? এর যে বিপরীতে যে কোণটা থাকবে, ঠিক আছে, অ্যালফার সঙ্গে যে কোণটা আছে সি, তার উল্টো দিকে দুটো কোণ থাকবে না ত্রিভুজের, মানে অন্তস্থ কোণ, সেই দুটো যোগফলের সমান হবে। মানে কি বলতে চাচ্ছি? এ প্লাস বি এর সমান হবে। মানে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 30 যোগ 30 মিন্স 60 ডিগ্রি হবে। বুঝতে পারলাম? তাহলে কি বলতে চাইছি? যে কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান অপর দিকে যে দুটো অন্তস্থ কোণ থাকবে তাদের যোগফলের সমান হয়। তাহলে এই দুটো প্রপার্টিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এই ফার্স্ট নাম্বার 1 আর এই নাম্বার 2 কিন্তু প্রপার্টিস আমাদের এই উপপাদ্যের প্রমাণে সাহায্য করবে, ঠিক আছে? তো এটা আমি বুঝে নিলাম। এবার আমরা চলো প্রমাণটা করি। তো এবার নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে প্রমাণ। তো প্রমাণে ফার্স্ট আমাদের যে ত্রিভুজটা পাচ্ছি সেই ত্রিভুজটা নিয়ে কাজ করি। তো প্রথম ত্রিভুজটার নাম কি? এ ও সি, মানে কেন্দ্রস্থ মানে কেন্দ্রবিন্দুটার নাম কি? ও, তাই তো? তো কেন্দ্রবিন্দুর যেহেতু ও নাম, তাই জন্য আমরা বলতে পারি ত্রিভুজটার নাম কি? এ ও সি। তাহলে ত্রিভুজ এ ও সি থেকে পাই কি পাই আমরা? দেখো এ ও সি থেকে, এ ও সি থেকে আমরা পাচ্ছি দেখো এই ও সি, মানে ও সরি ও এ আর এই ও সি, তাই তো? এই ও এ আর এই ও সি বাহু দুটো কিন্তু সমান। আমরা বলতে পারি ও এ ইকুয়াল টু ও সি। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে কেন স্যার হঠাৎ করে কেন সমান বললাম? ভালো করে দেখো, এই ও এ আর ও সিটা কি? অ্যাকচুয়ালি আমি এভাবে আঁকি, এটাকে ও সি বললাম, এটাকে ও এ বললাম। এটা কি দেখো, কেন্দ্র থেকে বৃত্তের উপরে একটা কি হয়েছে? একটা লম্ব টানা আছে, তাই তো? কেন্দ্র থেকে বৃত্তের উপরে একটা লম্ব টানা আছে, মানে বৃত্তের পরিধির উপরে। তো মাথায় রাখবে, যখন কোনো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপরে কোনো লম্ব টানা হয়, সেটা কি হয়? তার বৃত্তের ব্যাসার্ধ হয়। আর আমরা কি জানি? বৃত্তের ব্যাসার্ধ সবসময় কিন্তু সব দিকে সমান হয়, তাই তো? যদি এইটুকুনি 5 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, যতগুলো টানবো সব করে কিন্তু সমান হবে। তাহলে দেখো এখানে এই ও এটা আর ও সিটা কি? আমার হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? তো আর এই এ সিটা হচ্ছে বৃত্তের জ্যা, কিন্তু ওই ও এ আর ও সি হচ্ছে কিন্তু বৃত্তের আমার ব্যাসার্ধ। তাই জন্য কিন্তু বলতে পারি আমরা ও এ ইকুয়াল টু ও সি। ব্র্যাকেটে লিখে দেবে একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে? এবার যদি এই ও এ আর ও সি যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি?
এই ও এ আর ও সি সমান হলে কি হচ্ছে, এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো ভালোভাবে বোঝো, যদি এইটা তোমার হচ্ছে কি জ্যা হয়, তাহলে নিশ্চয়ই জ্যাটা কি হবে, জ্যাটা তোমার হচ্ছে কি নিশ্চয়ই তোমার হচ্ছে কি ব্যাসার্ধের সমান তো হবে না, তাই তো? তাহলে নিশ্চয়ই এই দুটো বাহু সমান, এই বাহুটাও সমান। তাহলে কি বলতে পারি আমরা, যে এই দুটো সমান বাহু এইখানে যে কোণটা তৈরি করছে, এখানে যে কোণটা তৈরি করছে, দুটো সমান হবে। একটু আগে বললাম যে সমদ্বিবাহু ত্রিভুজ যে দুটো সমান বাহু হয়, অসমান বাহুর সঙ্গে সমান কোণ তৈরি করে। তাহলে আমরা বলতে পারি ও এ সি মানে এই কোণটা আর ও সি এ এই দুটো কোণ সমান। কি বললাম, ও এ সি ইকুয়াল টু ও সি এ। অনেকে বলবে স্যার কোনগুলো না ঠিক মতো বুঝতে পারি না, কখন ও এ সি লিখবো, কখন ও সি এ লিখবো, কখন এ সি এ লিখবো, কিচ্ছু মাথা ঢোকে না। ভালো করে বুঝুন। দেখো আমি যদি বাইরে কিনি তাহলে নিশ্চয়ই ছবিটা এরকম হচ্ছে, তাই তো? আমি কি বললাম, এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে আমার এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাই তো? এবার কোণটার নাম কি, দেখো এটার নাম ও, এটার নাম সি, এটার নাম হচ্ছে কি এ। এবার এই কোণটা কথা আমি ইন্ডিকেট করবো, ঠিক আছে? মাথা রাখবে, যেহেতু আমি এই কোণটা ইন্ডিকেট করবো, তাহলে এটার নাম কিভাবে লিখবো? কোণটা আমার এ তৈরি হয়েছে, কোণটা আমার এ তৈরি হয়েছে, তাহলে এটা আমি স্টার্টিং পয়েন্ট বলতে পারি বা এটা স্টার্টিং মান বলতে পারি। ধরো আমি এটাকে স্টার্টিং মান বললাম, এটার নাম কি ও, এটার নাম কি সি, এটার নাম আমার কোণটা তৈরি হয়েছে কোথায়, এ বিন্দুতে। তো মাথায় রাখবে, যেটা আমার স্টার্টিং পয়েন্ট বা যেটা আমার এটা ধরতে পারি, এটা ধরতে পারি, যে কোনো ধরতে পারি, ঠিক আছে? যেটা আমার স্টার্টিং পয়েন্ট সেটা ফার্স্টে লিখবো ও, যেখানে আমার কোণটা তৈরি হচ্ছে সেটা মাঝখানে লিখবো এ, আর যেখানে কোণটা শেষ হচ্ছে সেখানে লিখবো সি। বোঝা গেল? আবার বলি, দেখো এই কোণটা কথা বলি, এই কোণটা আমার কোণটা তৈরি হচ্ছে কোথায়, সি বিন্দুতে। তাহলে স্টার্টিং পয়েন্ট আমি ও ধরছি, তাহলে ও সি এ, তাহলে এইখানে আমার কোণ তৈরি হচ্ছে ও সি এ। মানে এইভাবে কোণে কিন্তু নামগুলো লিখতে হয়, যেখানে আমার কোণটা তৈরি হচ্ছে সেটার সময় মাঝখানে লিখতে হয়, আর যেখানে শুরু হচ্ছে সেটা ফার্স্টে লিখবো, আর যেখানে শেষ হচ্ছে সেখানে নামটা লিখবো, ঠিক আছে? এইভাবে কিন্তু কোণের নাম লিখতে হয়। তাহলে বলতে পারি এই কোণটা আর এই কোণটা আমার সমান, তা লিখে দিলাম, ঠিক আছে? এবার দেখো, এইখানে যেহেতু আমি এইখানে এইটাকে আমি বর্ধিত করেছি, মানে কি হয়েছে দেখো, এটাকে বাড়িয়ে দিয়েছি, বাড়ানোর ফলে কি হয়েছে, এখানে কোণ তৈরি হয়েছে, তাই তো? এটার নাম ডি, তাই তো? এটার নাম ডি, এই ছবিটাকে আমি আলাদা করে রাখলাম। তাহলে দেখো, এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাইরে একটা কোণ তৈরি হয়েছে, যে কোণটার নাম কি এ ও ডি। এটা কি বৃত্তের বহিস্থ কোণ। তাহলে আমি বলতে পারি অতএব বহিস্থ কোণ নাম কি এ ও ডি, তাই তো? এ ও ডি, এ ও ডি। এই বহিস্থ কোণটা কি হবে বলেছিলাম, এই বহিস্থ কোণটা তার উল্টো দিকে, দেখো এখানে একটা কোণ তৈরি আছে, তার উল্টো দিকে দুটো কোণ আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের যোগফলের সমান হবে। তাহলে এই কোণটার নাম কি জানি আমরা, এই কোণটার নাম জানা হচ্ছে গিয়ে ও এ সি, আর এই কোণটার নাম জানা হচ্ছে গিয়ে ও সি এ, মানে এই দুটো কোণ। তাহলে বলতে পারি ও এ সি যোগ ও সি এ। তাহলে আমি বলতে পারি বহিস্থ কোণ এ ও ডি এর মান কত হবে, এই কোণ দুটোর যোগফলের সমান। এই পর্যন্ত হলো গিয়ে আমার 1 নম্বর সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম দেখো ভেঙে ভেঙে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট কি করলাম, ত্রিভুজ এওসি নিলাম, ত্রিভুজ এওসি এর কি বের করলাম, দুটো ব্যাসার্ধ সমান। কারণ হচ্ছে গিয়ে আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। যদি দুটো বৃত্তের যদি ব্যাসার্ধ সমান হয়, তাহলে আমি কি বলতে পারি, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের কি জানি আমরা, দুটো কোণ সমান হয়। কোন কোণ দুটো সমান হবে, যেখানে ওরা অসমান বাহুর সঙ্গে কোণ তৈরি করবে, মানে এই এসির সঙ্গে যে কোণগুলো তৈরি করেছে, এই কোণটা আর এই কোণটা, তার নামগুলো আমরা বলতে পারি যে দুটো সমান, ঠিক আছে? আর নাম কি করে দিলাম সেটা বললাম, যেখানে মাঝখানে থাকবে সেটা হবে কি আমার মাঝখানে হবে, যেটা মাঝখানে হবে সেটা মাঝখানে হবে, আর যেটা তোমার হচ্ছে গিয়ে তৈরি করবে সেটা ফার্স্টে, আর যেটা শেষ করবে সেটা লাস্টে, ঠিক আছে? এইভাবে তো আমরা বলতে পারি নামগুলো। এবার যেহেতু এই কোণটা আমি একটু বর্ধিত করেছি, তাই আমি বলতে পারি এখানে যে বর্ধিত কোণটা তৈরি হচ্ছে, যার নাম হচ্ছে কি এ ও ডি, এই কোণটা কি হবে, বৃত্তে মানে ত্রিভুজের যে অপর যে দুটো বাহু আছে, মানে অপর যে দুটো বাহু যে কোণ তৈরি করেছে, এই যে ও সি এ আর ও এ সি, এই কোণ দুটো যোগফল সমান হবে, প্রপার্টিসে বলেছিলাম, তাই তো? তাহলে এই পর্যন্ত কিন্তু আমার এ ও সি ত্রিভুজ থেকে আমি পেলাম। এবার দেখো এখানে আরেকটা ত্রিভুজ আছে যার নাম হচ্ছে কি বি ও সি। এবার বি ও সি থেকে লিখি, কি বলতে পারি, ত্রিভুজ বি ও সি থেকে পাই, তাই তো? এবার বিওসি থেকে আমরা কি পাই, দেখো সেম ওসি, দেখো ওসি তো আমি বলেছিলাম আগে বৃত্তের ব্যাসার্ধ। এবার ও বি, ও বিটাও কি, ও বিটাও হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি ও সি ইকুয়াল টু ও বি, সেম একই ব্যাপার, একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? ও সি আর ও বি দুটো হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো যদি এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি হবে, এখানে ত্রিভুজটা কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তাই তো? তাহলে এইখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, আমি ছবি যদি এভাবে আঁকি, তাই তো? এটা হচ্ছে কি বি, এটা হচ্ছে কি ও, এটার নাম হচ্ছে কি সি। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই তো? তাহলে আমি বলতেই পারি যে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে, এখানে যে কোণটা তৈরি হচ্ছে,
এই দুটো কোণ কিন্তু কি হবে, সমান হবে। তো কোনটার নাম কি দেবো আমরা, দেখো কোনটা তৈরি হচ্ছে সি বিন্দুতে, নাম দেবো হচ্ছে দেখো ও সি বি। দেখো কোনটা তৈরি হচ্ছে কি হবে, এই গেল এই গেল শেষ হলো, এই তো এখানে তৈরি হলো, এই শেষ হলো। তো শেষ হচ্ছে কোথায়, বি বিন্দুতে। তৈরি হচ্ছে কোথা থেকে, ও থেকে শুরু হচ্ছে, তৈরি হচ্ছে সি বিন্দুতে, আর শেষ হচ্ছে গিয়ে বিতে। নাম দেবো হচ্ছে গিয়ে ও সি বি। ভালো করে বুঝবে, এখানে সবাই ভুল করে দেয় কিন্তু, ও সি এ না কিন্তু ও সি বি। ও সি এ বলে কিন্তু এখানে তৈরি হবে, ও সি বি বলে কিন্তু এই পাশে তৈরি হবে, ঠিক আছে। তাহলে ও সি বি, আর এই কোণটার নাম কি দেবো আমরা, ও বি সি, মানে হচ্ছে কি এই গেল এই শেষ হলো, ঠিক আছে। তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে ও বি সি। বুঝা গেল। এবার দেখো এখানে একটা আমার কি তৈরি হচ্ছে, এখানে আমার দেখো ডি বিন্দু বর্ধিত করার ফলে কি হচ্ছে, একটা বহিস্থকোণ তৈরি হচ্ছে, যার নাম কি দেবো আমরা, বিওডি। তাহলে বলতে পারি অতএব বহিস্থকোণ বিওডি ইকুয়াল টু কি হবে, সেম, এর অপর দিকে যে দুটো কোণ, এই কোণটা এই কোণ দুটোর যোগফলের সমান হবে। নাম দিয়ে দাও ও সি বি যোগ ও বি সি। এটা হচ্ছে গিয়ে 2 নম্বর সমীকরণ। বুঝা গেল। তাহলে দেখো দুটো ত্রিভুজ থেকে আমরা দুটো, একটা মানে হচ্ছে কি ফার্স্ট বহিস্থকোণের মান এখানে পেয়ে গেলাম, এই বহিস্থকোণের মান পেয়ে গেলাম। এবার এই দুটো সমীকরণকে যোগ করলে কিন্তু আমরা উপপাদ্যটা প্রমাণ করে ফেলবো। কি করে দেখা যাক, আমি এটা মুছে তবে করাচ্ছি। এবার দেখো আমরা কি করব, শুধুমাত্র এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যোগ করে দেবো, যোগ করে পাই। তো 1 নম্বর সমীকরণে আমার কি ছিল, দেখো 1 নম্বর সমীকরণে ছিল হচ্ছে গিয়ে এ ও ডি যোগ 2 নম্বর সমীকরণে আমার কি ছিল, বি ও ডি। আর এখানে আমরা কি পেয়েছিলাম, ও এ সি যোগ ও সি এ প্লাস এর পাশে কি পেয়েছিলাম আমরা, ও সি বি যোগ ও বি সি। ওকে। এবার তোমরা বলবে স্যার কেন যোগ করলাম, মানে যোগটা কেন করছি, তার তো কারণ জানতে হবে আমাকে। দেখো কারণটা কি, দেখো আমরা যদি এইখানে বহিস্থকোণটা আর এইখানে বহিস্থকোণটাকে যোগ করি, তাহলে কি হবে দেখো ভালোভাবে বোঝো, এই আমার বহিস্থকোণ আর এই আমার বহিস্থকোণ, এই কোণটা এই কোণটা, যদি এই দুটোকে যোগ করি তাহলে কি হবে, এই পুরো কোণটা পেয়ে যাবো, তাই তো। এইটুনি আর এইটুনি যোগ করলে কি হবে, এই পুরো বড় কোণটা পাবো। আর এই বড় কোণটার নাম কি, আমার কেন্দ্রস্থ কোণ, আর আমাকে তো কেন্দ্রস্থ কোণ প্রমাণ করতে বলেছে। তাই জন্য কিন্তু দেখো এ ও ডি আর বি ও ডি যোগ করলাম, তাহলে এ ও ডি বি ও ডি যোগ করলে আমি কি পাবো, অতএব এ ও বি পাবো, মানে এই বড় কোণটা পেয়ে যাবো, তাই তো। এই জন্য কিন্তু করা। এবার ভালো করে দেখো এইখানে না দুটো কোণ আছে, দেখো একটা কি জানি ও এ সি, আর হচ্ছে গিয়ে ও সি এ। এবার আমাকে প্রমাণ করতে হবে কি, বৃত্তস্থ কোণ করতে হবে। কোন বৃত্তস্থ কোণটা করতে হবে, এই বৃত্তস্থ কোণটা না এই বৃত্তস্থ কোণটা, এই পাশে বৃত্তস্থ কোণটা করতে হবে। তাহলে এই বৃত্তস্থ কোণটা কি রেখে আমার লাভ আছে, কোনো লাভ নেই। আমরা কি জানি ও এ সি, ও এ সি করলে কি জানি আমরা, ও সি এ জানি, তাহলে বসিয়ে দাও। তাহলে দেখো এই ও এ সি জায়গায় আমরা কত বসাতে পারি, তাহলে কোন ও সি এ, আর এটা তো আমার লাগবে কারণ আমার বৃত্তস্থ কোণ প্রমাণ করতে লাগবে, সেটা থাক ও সি এ। বুঝতে পারলাম, দেখো ভালোভাবে বোঝো, এই যে আমার ও এ সি আছে না, এটা আমার লাগবে না, কেন দেখো কেন লাগবে না এটা আমার, কারণ আমার হচ্ছে দুটো আমার এখানে বৃত্তস্থ কোণ আছে, একটা এই কোণটা আর এটা এই কোণটা। আমাকে প্রমাণ করতে কি বলেছে কি, যে আমার যে এই বৃত্তচাপের সম্মুখ যে বৃত্তস্থ কোণটা, এটা তো বলেনি, সম্মুখটা বলেছে। তাই জন্য কিন্তু এইটার জায়গায় আমরা মানটা বসিয়ে দিতে পারি, তাহলে আমরা ও এস এর জায়গায় কত বসাতে পারি, ও সি এ, আমরা ও এস এর জায়গায় ও সি বসিয়ে দিলাম। সেম ভাবে এখানেও দেখো, এখানে দেখো ও বি সি আর ও সি বি আছে, এই ও বি সি আমার লাগবে না, তাই জায়গায় আমি বসিয়ে দিতে পারি কি, কোন ও সি বি প্লাস ও সি বি। ওকে। তাহলে ও সি বি আর ও বি সির জায়গায় বসিয়ে দিলাম ও সি বি, তাহলে দুটো ও সি বি আর দুটো ও সি এ পেয়ে গেলাম। এই দুটোকে যদি যোগ করে দিলে কত পাবো আমরা, টু ও সি এ প্লাস এখানে টু ও সি বি। এবার দেখো এখানে করে দিই, জায়গা আছে যখন, এ পাশে আমরা কি পেলাম, এ পাশে আমরা পেলাম হচ্ছে গিয়ে এ ও বি, তাই তো। ও এ বি মানে হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এখানে দেখো টু ও সি এ আর টু ও সি বি, দুই যদি কমন নিই তাহলে কি হচ্ছে আমার, হচ্ছে গিয়ে কোণ ও সি এ যোগ কোণ ও সি বি। এবার ভালো করে দেখবে, ও সি এ মানে কি, ও সি এ মানে এই কোণটা, ও সি বি মানে হচ্ছে কি এই কোণটা, এটার নাম তো ও, এটা হচ্ছে কি সি, এটা এ, এটা বি, মানে ও সি এ মানে এই কোণটা, ও সি বি মানে এই কোণটা।
এইটুনি কোণ আর এইটুনি কোণ যোগ করলে কি হবে, এই পুরো বড় কোণটা পাবো, আর বড় কোণের নাম কি এসিবি। আমি বলতে পারি অতএব কোণ এ ও বি ইকুয়াল টু 2 গুণ কোণ এসিবি। আর দেখো আমাকে প্রমাণ করতে কি বলেছিল, এখানে তো লেখা নেই, এখানে মুছে দিয়েছি। তোমরা যদি প্রামাণ্য বিষয়ে দেখো তাহলে কি দেখতে হবে, আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছিল কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল টু 2 গুণ বৃত্তস্থ কোণ এসিবি, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। ব্যাস প্রমাণ হয়ে গেল, এখানে লিখে দাঁড়িয়ে আমি প্রমাণিত। বুঝা গেল? তোমরা একবার দেখে নাও। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো একদম ভেঙে ভেঙে করানোর চেষ্টা করলাম। তারপরে যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার।